Okay, student. Today I will talk about the indicators of development. আমরা আজকে বিভিন্ন যে ইন্ডিকেটর গুলো রয়েছে ডেভেলপমেন্টে সেই ডেভেলপমেন্টের ইন্ডিকেটরস নিয়ে আলোচনা করব। সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার পাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে যখন আমরা ইন্ডিকেটরস অফ ডেভেলপমেন্ট গুলো নিয়ে আলোচনা করব, এই বিষয়ে উম, ঢোকার আগে কতগুলো বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। সেগুলো হচ্ছে গ্রোথ এবং ডেভেলপমেন্ট বিষয়গুলো কি। দুটো আলাদা দুটো আলাদা টার্ম, একটি গ্রোথ, একটি ডেভেলপমেন্ট। আমি স্লাইড শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয়, আমি একটু আগে টপিকটা বললাম, ইন্ডিকেটরস অফ ডেভেলপমেন্ট। তাহলে তার আগে গ্রোথ এবং ডেভেলপমেন্ট এই দুটো বিষয় সম্পর্কে একটু আমাদের ধারণা নিতে হবে, না হলে পুরো বিষয়টি সঠিকভাবে বোঝা সম্ভব হয়ে উঠবে না। তো এখানে বলা আছে both growth and development refer to change over a period of time. যদি আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্টের সংজ্ঞা দেখি, তাহলে গ্রোথ হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যান্ড ভ্যালু নিউট্রাল চেঞ্জেস। এটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ সাইন হবে। আর যদি অন্যদিকে আমি যদি ডেভেলপমেন্ট দেখি তাহলে ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ালিটেটিভ চেঞ্জেস হুইচ ইজ অলওয়েজ ভ্যালু পজিটিভ। এটা একটা কোয়ালিটেটিভ চেঞ্জেস হবে। আর কি আছে, ডেভেলপমেন্ট অকার্স এন্ড পজিটিভ গ্রোথ টেক প্লেস। একটা পজিটিভ গ্রোথ হবে। কি হবে? পজিটিভ গ্রোথ। যদি আমরা তার ডেফিনিশনটা দেখি, তাহলে এরকম দাঁড়ায়: দ্য কোয়ালিটি অফ লাইফ পিপল এনজয় ইন এ কান্ট্রি, দ্য অপরচুনিটিস দে হ্যাভ অ্যান্ড ফ্রিডম দে এনজয় আর ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ ডেভেলপমেন্ট হচ্ছে সেই সব জিনিস, সেখানে কি হবে, সেখানে বসবাসকারী যেসব মানুষগুলো রয়েছে কোনো একটা দেশের মধ্যে, সেই জনগণের কোয়ালিটি অফ লাইফটা তারা ভালো করে এনজয় করবে, তার বিভিন্ন রকম অপরচুনিটি বা সুযোগ সুবিধাগুলো ভোগ করবে, একটা ভালোভাবে তারা জীবনযাপন করবে। যখন কোনো দেশের মানুষ ভালোভাবে জীবনযাপন করবে, বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবে, তখন সেই যে সমৃদ্ধিটা, সেই যে ডেভেলপমেন্টটা, তো সেটাকে আমরা সঠিকভাবে বা ডেভেলপমেন্ট বলে থাকবো। এখন যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিকেটরস অফ ডেভেলপমেন্ট। সেই ইন্ডিকেটরস অফ ডেভেলপমেন্ট আলোচনা করার পূর্বে এখানে দুটো জিনিস আলোচনা করতে হবে তার আগে। সেটা হচ্ছে একটা ইকোনমিক প্রসপারিটি আর একটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। ফার্স্ট আই উইল ডিসকাস ইকোনমিক প্রসপারিটি। ইকোনমিক প্রসপারিটির কি জিনিস? ঊনবিংশ শতকের আগে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব যে কোনো একটা দেশের উন্নয়ন বা ডেভেলপমেন্টটা, সেটা ইকোনমিক প্রসপারিটি বা আর্থিক সমৃদ্ধি দিয়ে আলোচনা করা হতো। তো আর্থিক সমৃদ্ধি বলতে বোঝানো হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ সেই দেশে কতটা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, কতটা গুডস বা কতগুলো দ্রব্য উৎপাদন হচ্ছে, সেই দ্রব্যের উৎপাদিত দ্রব্য যে বাজার মূল্য, সেই বাজার মূল্যের উপর ডিপেন্ড করে কোন একটা দেশের ইকোনমিক কতটা সে প্রোগ্রেস করেছে, সে কতটা উন্নয়ন সে দেশ করেছে, সেগুলো আলোচনা করা হতো। কিন্তু পরবর্তী সময়ে ঊনবিংশ শতকে আর একটি, এই ইন্ডিকেটরস অফ ডেভেলপমেন্টের আরেকটি স্ট্রাকচার নিয়ে আসা হয়েছিল, সেটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। এখন ইকোনমিক ডেভেলপমেন্ট বিষয়টা কি? ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে ইট ইজ দ্য গ্রোথ অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ এ নেশনস পিপল। অর্থাৎ কোন একটা দেশের জনগণ সুস্থভাবে, ভালোভাবে জীবনযাপন করার, যে সঠিকভাবে জীবনযাপন করবে, সঠিকভাবে জীবনযাপন করতে গেলে যেসব মিনিমাম তাদের যে জিনিসগুলো দরকার, কোনো একটা দেশ বা কোনো একটা রাষ্ট্র যদি প্রোভাইড করতে পারে তার জনগণকে, তখন সেটাকে বলবো আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট।
এখানে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কয়েকটা জিনিস আসবে, একটা জিডিপি আসবে, সোশ্যাল সামাজিক হতে হবে, ইকোনমিক প্রসপারিটি থাকতে হবে, পলিটিক্যাল বা রাজনৈতিক জীবন নিয়েও সেখানে থাকতে পারে। তাহলে এতগুলো বিষয় তার মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। পূর্বে আমরা বিষয়টি দেখলাম কি, ইকোনমিক প্রসপারিটির ক্ষেত্রে কেবলমাত্র গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের উপর সে আলোচনাটা সীমাবদ্ধ ছিল, কিন্তু পরবর্তীকালে অর্থনীতিবিদরা বা বিভিন্ন সংস্থা যেগুলো রয়েছে, সেই সংস্থাগুলো তারা বিশ্লেষণ করে দেখলো যে শুধুমাত্র গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের উপর কোনো একটা দেশের উন্নয়ন বা ডেভেলপমেন্ট নির্ভর করে না, নির্ভর করছে কোন বিষয়গুলোর উপর। একদিকে যখন জিডিপি থাকবে, অন্যদিকে সেখানকার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়গুলো কিন্তু তার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। যদি এই বিষয়গুলো একত্রিতকরণ করা যায়, বিষয়গুলো সঠিকভাবে একত্রিতকরণ করা যায়, তাহলেই সেখানকার বা সেই দেশের ইকোনমিক ডেভেলপমেন্টটা সঠিকভাবে পর্যালোচিত হবে এবং সঠিকভাবে সেই দেশ উন্নয়ন দিকে এগিয়ে যাবে। নেক্সট আসবো বিভিন্ন যে অ্যাপ্রোচ গুলো, সেই অ্যাপ্রোচ গুলো কি কি, এই ডেভেলপমেন্টের যে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ্রোচ গুলো এসেছিল, সেই অ্যাপ্রোচ গুলো কি কি। সর্বপ্রথম যে অ্যাপ্রোচটি এসেছিল সেটি 1970 খ্রিস্টাব্দে এই অ্যাপ্রোচটা নিয়ে আসা হয়েছিল। এই অ্যাপ্রোচটার নামকরণ করা হয়েছিল বেসিক মিনিমাম নিড। এই অ্যাপ্রোচটা কে নিয়ে এসেছিল না, এই অ্যাপ্রোচটা দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক এই অ্যাপ্রোচটা নিয়ে এসেছিল। এই অ্যাপ্রোচটার কতগুলো ইন্ডিকেটরস রয়েছে, ইন্ডিকেটরস গুলো কি কি। ইন্ডিকেটরস গুলো আমরা যদি এক পরপর আলোচনা করি, এখানে 6টি ইন্ডিকেটরস আমরা দেখবো। প্রথম আমরা হেলথ, অর্থাৎ কোনো একটা দেশের যদি জনগণের শরীর স্বাস্থ্য সঠিকভাবে না থাকে, তাহলে সেই দেশ কিন্তু উন্নয়নমুখী হবে না, বা উন্নয়নের যে জোয়ার, সেই উন্নয়নের জোয়ারে সেই দেশ কিন্তু তাকে নিয়োজিত করতে পারবে না। নেক্সট পরবর্তী তারপরে আবার যে ইন্ডিকেটর গুলো রয়েছে, রয়েছে এডুকেশন, রয়েছে ফুড, আছে হাউস, ওয়াটার সাপ্লাই, ক্লিনিনেস। এই যে 6টা ইন্ডিকেটরস, এই 6টা ইন্ডিকেটরস কিন্তু, এই 6টা ইন্ডিকেটরসকে বলা থাকে বেস ইন্ডিকেটর। এটা কোন সময় দেওয়া হয়েছিল, 1970 খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক যে বেসিক মিনিমাম নিড নামে একটি অ্যাপ্রোচ দেওয়া হয়েছিল, সেই অ্যাপ্রোচের মধ্যে এই 6টি ইন্ডিকেটরকে আলোচনা করা হয়েছিল। এই 6টি ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে কোন দেশ কোন পর্যায়ে অবস্থান করছে, তাদের ইকোনমিক ডেভেলপমেন্টটা কিরকম, সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। নেক্সট যে অ্যাপ্রোচটা রয়েছে সেটা হচ্ছে পিকিউএলআই, দ্যাটস মিন ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। এটি মরিস এবং ডি মরিস অর্থনীতিবিদ এই পিকিউএলআই অ্যাপ্রোচটি নিয়ে এসেছিলেন। এটা কোন শতকে নিয়ে আসা হয়েছিল, 1979 খ্রিস্টাব্দে। এখন এই পিকিউএলআই এর মধ্যে কি কি ইন্ডিকেটরস গুলো রয়েছে বা কটি প্যারামিটার্স রয়েছে সেগুলো সম্পর্কে বলবো। এখানে সর্বপ্রথম যে প্যারামিটার্স এর কথা বলা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, দ্যাটস মিন আয়ুষ্কাল। কোনো একটা দেশের জনগণ তাদের জীবন সীমা কতটা, সেটা নির্ভর করে সেই দেশের জনগণ কিরকম লাইফস্টাইল বিয়ার করছে, সেই দেশের জনগণ কিভাবে তাদের জীবন নির্বাহ করছে, তাদের খাদ্যাভ্যাসটা কিরকম, তাদের লিভিং স্ট্যান্ডার্ড কিরকম, তার উপর ডিপেন্ড করে কোনো একটা দেশের লাইফ এক্সপেক্টেন্সি বা আয়ুষ্কালটা নির্ভর করে। নেক্সট রয়েছে ইনফ্যান্ট মর্টালিটি ইন্ডেক্স, আরেকটা ইন্ডিকেটর সেই পিকিউএলআই এর মধ্যে পড়ছে, সেটা হচ্ছে বেসিক লিটারেসি। এই 3টা ইন্ডিকেটর দেওয়া হয়েছিল পিকিউএলআই অ্যাপ্রোচের মধ্যে, জানি কি ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স যে অ্যাপ্রোচটি রয়েছে, সেই অ্যাপ্রোচের মধ্যে এই 3টা ইন্ডিকেটর কথা বলা হয়েছে। এখানে যদি আমরা 3টি ইন্ডিকেটরস দেখি, তাহলে এখানকার এই 6টা ইন্ডিকেটরস এর সঙ্গে কিন্তু এই 3টা ইন্ডিকেটরস এর সামারাইজ করে 3টি ইন্ডিকেটরস কথা বলেছে। কিন্তু যদি আমরা এই 3টা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু এখানে 6টা ইন্ডিকেটরের মধ্যেও সেগুলো চলে আসবে। আমরা যদি লাইফ এক্সপেক্টেন্সির কথা বলি, তাহলে লাইফ এক্সপেক্টেন্সি কার সঙ্গে রিলেটেড, না লাইফ এক্সপেক্টেন্সি সেখানকার হেলথের সঙ্গে রিলেটেড। ইনফ্যান্ট মর্টালিটি ইন্ডেক্স কার সঙ্গে রিলেটেড, কোনোটা দেশের হেলথ ফেসিলিটির উপর ডিপেন্ড করছে। এবার যদি আমরা বেসিক লিটারেসির কথা বলি, তাহলে বেসিক লিটারেসি কার উপর ডিপেন্ড করবে, সেই দেশের বা সেই রাষ্ট্রের
এডুকেশন সিস্টেমটা কিরকম রয়েছে বা শিক্ষা ব্যবস্থা কিরকম রয়েছে তার উপর এই বেসিক লিটারেসিটা নির্ভর করছে। এই দুটো অ্যাপ্রোচ ছাড়াও আরেকটি অ্যাপ্রোচ WMF নিয়ে এসেছিল, সেটা হচ্ছে পারচেসিং পাওয়ার প্যারিটি। মূলত এই তিনটা অ্যাপ্রোচ এর উপর ডিপেন্ড করে বিভিন্ন সময়, কোনো সময় 1990 দশকে এবং পরবর্তী সময় 2010-এ বিভিন্ন রকম ইন্ডিকেটর অর্থনীতিবিদরা প্রদান করেছিলেন। আমরা পরবর্তী স্লাইডে সেগুলো দেখব। এখানে প্রথম যে ইন্ডিকেটরকে বলা হয় যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এসডিআই। তো এসডিআই কি? এসডিআই হচ্ছে, এটা পাকিস্তানি একজন ইকোনমিস্ট মাহবুল হক, এই ভদ্রলোক, এখানে স্লাইডে তার ছবি দেখানো হয়েছে, এই ভদ্রলোক ইনি এই এসডিআই টি বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই ইন্ডেক্সটি 1990 খ্রিস্টাব্দে নিয়ে আসেন। তো তার কতগুলো ইন্ডিকেটরস রয়েছে। ইন্ডিকেটরস গুলো কি কি? ইন্ডিকেটরস গুলো রয়েছে যেমন লিটারেসি, রয়েছে হেলথ এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং। প্রাথমিক অবস্থায় যখন ডক্টর মেহবুল হক, একজন পাকিস্তানি ইকোনমিস্ট, ইনি যখন এই এসডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটি নিয়ে আসেন তখন তিনটি ইন্ডিকেটরস এর কথা তিনি উল্লেখ করেছিলেন। এই তিনটি ইন্ডিকেটরস আমি একটু আগে বললাম, একটি হচ্ছে লিটারেসি, একটি হচ্ছে হেলথ, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। এখানে শুধু লিটারেসি যখন আলোচনা করব তখন শুধু আলোচনা, যখন 1990 খ্রিস্টাব্দে এই ইন্ডিকেটরস গুলো আলোচনা করা হয়েছিল তখন কেবলমাত্র লিটারেসি ক্ষেত্রে গ্রোস এনরোলমেন্ট রেটের কথা বলা হয়েছিল। তার মানে হচ্ছে গ্রোস এনরোলমেন্ট রেট মানে হচ্ছে কতজন আহ, এই পড়াশোনার জন্য বা শিক্ষার জন্য নাম নথিভুক্ত করছে, সেই রেটটার কথা বলা হয়েছে। আর হেলথের ক্ষেত্রে বলা হয়েছে লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ সেখানকার জনগণের আয়ুষ্কাল কিরকম, তারা কত বছর পর্যন্ত বাঁচবে, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর স্ট্যান্ডার্ড অফ লিভিং, এখানে আলোচনা করা হয়েছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট পার ক্যাপিটা এই সম্পর্কে। এবার এই গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টটা কি? তো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে এটা একটা মনিটরি মেজার। এই মনিটরি মেজারে কি করা হয়, কোনো একটা দেশের অভ্যন্তরের মধ্যে যে উৎপাদিত দ্রব্যগুলো আছে, সেই উৎপাদিত দ্রব্যগুলোর যে বাজার ভ্যালু, সেই বাজার ভ্যালু কে বলা হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এখানে একটা জিনিস, একটা জিডিপি আর হচ্ছে জিএনপি, এই দুটোর মধ্যে কিন্তু এক করলে চলবে না। জিডিপি বিষয়টি আলাদা এবং জিএনপি বিষয়টি আলাদা। এর পরবর্তী ক্লাসে যখন আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে আলোচনা করব তখন এই জিডিপি, জিএনপি অথবা পিপিপি এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন এই যে ইন্ডিকেটরটা 1990 খ্রিস্টাব্দে নিয়ে আসা হয়েছিল, সেই ইন্ডিকেটর ডক্টর হক যেটা দিয়েছেন, পরবর্তীকালে ডক্টর অমর্ত্য সেন, একজন ভারতীয় অর্থনীতিবিদ, নোবেল জয়ী অর্থনীতিবিদ, তিনি এই এসডিআই এর উপর তার কাজ করেছিলেন। এবার নেক্সট আমরা আলোচনা করব যে বিভিন্ন সময়ে যেহেতু এসডিআই বা কোনো একটা দেশের যে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট তো থেমে থাকে না, ডেভেলপমেন্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এই কন্টিনিউয়াস প্রসেস বিভিন্ন সময় বিভিন্ন প্যারামিটারের উপর ডিপেন্ড করে করা হয়েছিল, বিভিন্ন ইন্ডিকেটর বিভিন্ন সময় নিয়ে আসা হয়, তার উপর ডিপেন্ড করে কোনো একটা দেশের বা কোনো একটা রাষ্ট্রের যে উন্নয়নটা, সেই উন্নয়নটাকে আমরা পরিমাপ করতে পারি। তাহলে এখানে আমি দুটো ইয়ার ধরে বা দুটো ইন্ডেক্স ধরে তার ডিফারেন্স কি এবং কোন সময়ে এগুলো নিয়ে আসা হয়েছিল এবং তার মধ্যে বেসিক ডিফারেন্স গুলো কি কি সেগুলো আলোচনা করছি। একটা 1990 খ্রিস্টাব্দে যে ইন্ডেক্সটা নিয়ে আসা হয়েছিল তার নাম হয়েছিল এসডিআই, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা কে প্রদান করেছিল? এটা প্রদান করা হয়েছিল ইউএনডিপি, এবং এর সঙ্গে আহ, কে যুক্ত ছিলেন? পাকিস্তানি ইকোনমিস্ট ডক্টর মেহবুল হক, তার সঙ্গে ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন, এরকম অনেক বিখ্যাত বিখ্যাত অর্থনীতিবিদ এবং ইউএনডিপি এর সঙ্গে একত্রিতভাবে কাজ করে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স
এই প্যারা ইন্ডেক্সটি 1990 খ্রিস্টাব্দে নিয়ে এসেছিলেন। অন্যদিকে 2010-এ যে ইন্ডিকেটর বা যে ইন্ডেক্সটি নিয়ে আসা হয়েছে তার নাম হচ্ছে মাল্টি পভার্টি ইন্ডেক্স, এমপিআই, মাল্টি পভার্টি ইন্ডেক্স। এখানে ইউএনডিপি যেরকম ভাবে সহায়তা করেছিল তার সঙ্গে সঙ্গে আরো একটি সংস্থা, অক্সফোর্ড পভার্টি ইনিশিয়েটিভ প্রোগ্রাম, এই সংস্থাটিও, এই দুটো সংস্থা একত্রিতভাবে মিলিতভাবে কাজ করে এমপিআই বা মাল্টি পভার্টি ইন্ডেক্সটার অবতারণা করেছিল। এখন আমরা এই দুটো যে ইন্ডেক্স রয়েছে সেই দুটো ইন্ডেক্সের ইন্ডিকেটরস গুলো কি কি, সেই ইন্ডিকেটরস গুলো নিয়ে আলোচনা করব। এখানে যেমন যদি আমরা ধরি 1990 খ্রিস্টাব্দের যে এসডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রয়েছে তার ইন্ডিকেটরস তিনটা, আমি একটু আগেই বলেছিলাম তিনটা ইন্ডিকেটরস। একটা হচ্ছে লিটারেসি, একটা হচ্ছে হেলথ, একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং। এখন আমরা প্রথম যেটা সেটা লিটারেসি নিয়ে আলোচনা করব। লিটারেসি বলতে 1990 খ্রিস্টাব্দে লিটারেসির কথা বলা হয়েছিল, তো সেখানে অ্যাডাল্ট অ্যাডাল্ট এডুকেশনের বা বয়স্ক শিক্ষার কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে গ্রোস এনরোলমেন্ট রেশিও বা জিইআর, এটাকে বাড়ানোর কথা বলা হয়েছিল, অর্থাৎ নথিভুক্তকরণটাকে বাড়াতে হবে। অন্যদিকে আমি যদি 2010-এ মাল্টিপভার্টি ইন্ডেক্সের দিকে দেখি, সেক্ষেত্রে কি হয়েছে? সেক্ষেত্রে সেক্ষেত্রে বলা হয়েছে গ্রোস এনরোলমেন্ট রেশিও যেমন বাড়াতে হবে, অন্যদিকে স্কুলিং অফ ইয়ার এটাও কিন্তু বাড়াতে হবে। অর্থাৎ গ্রোস এনরোলমেন্ট রেশিও আমার বাড়লো, কোন স্টুডেন্ট ক্লাস 3 পর্যন্ত পড়লো তারপর ড্রপ আউট বেড়ে গেল বা হঠাৎ করে পড়াশোনা ছেড়ে গেল, বিষয়টা এটা নয়। বিষয়টা হলো সে যেরকম ভাবে গ্রোস এনরোলমেন্ট রেশিও বাড়বে সেই সঙ্গে সঙ্গে সেই শিশুটি কতদিন পর্যন্ত সেই স্কুলে পড়াশোনা করছে সেই বিষয়টিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখানে একটা বিষয় আলোচনা করতে হবে, সেই বিষয়টি হলো 1988 খ্রিস্টাব্দে কি হয়েছিল, রাষ্ট্রীয় সাক্ষরতা মিশন অভিযান করা হয়েছিল। রাষ্ট্রীয় সাক্ষরতা মিশন অভিযানের উদ্দেশ্যই ছিল 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত নাগরিককে শিক্ষাদান করা। আর এই 15 থেকে 35 এই বয়স সীমাটা পড়ছে কি, আমাদের এই বয়স সীমাটা পড়ছে যেসব বাচ্চারা স্কুলে যায় বা যে শিশুরা স্কুলে যাচ্ছে তাদের অভিভাবক সম। তাহলে প্রথমে যদি অভিভাবকদেরকে আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাদেরকে যদি আমরা অক্ষর জ্ঞান দান করতে পারি, তাহলে তারা এই পড়াশোনার বা শিক্ষার মর্মটা বুঝবে। তাহলে প্রথম যে উদ্দেশ্য ছিল 1990 খ্রিস্টাব্দে কি করা হয়েছিল, 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত যেসব জনগণ ছিল সেই সব জনগণকে একটা শিক্ষা দানের বা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যাতে করে পরবর্তী প্রজন্মের মধ্যে এই তারা যাতে শিক্ষার গুরুত্বটা বা শিক্ষা থাকলে কি হতে পারে সেই বিষয়গুলো তারা বোঝাতে পারে। তাই কি করা হলো, আহ যখন এই সাক্ষরতা অভিযান 1988 খ্রিস্টাব্দে মধ্য দিয়ে গ্রোস এনরোলমেন্ট রেশিওটাকে পরবর্তী সময়ের দিকে বাড়ানো হলো। আর কি করা হলো, 1995 খ্রিস্টাব্দে 1995 খ্রিস্টাব্দে কি একটা স্কিম নিয়ে আসা হলো, মিড ডে মিল। মিড ডে মিল স্কিম, অর্থাৎ মিড ডে মিল স্কিমের মধ্য দিয়ে কি করা হলো, একদিকে যেমন গ্রোস এনরোলমেন্ট রেশিও বাড়ানো হলো, অন্যদিকে বাচ্চাদের যাতে স্কুল যাওয়ার প্রবণতাটা বাড়ে, বাচ্চারা যাতে বেশি করে স্কুলে যায়, অর্থাৎ স্কুলিং ইয়ার যাতে বেশি করে বাড়ানো যায় সেদিকে দৃষ্টিপাত করা হলো। এরপর আরেকটা স্কিম নিয়ে আসা হলো 2001 খ্রিস্টাব্দে, এটা আমরা সবাই জানি, সর্বশিক্ষা অভিযান। সেই সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে তার মোটোই ছিল যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশু যাতে শিক্ষার আহ, বাধ্যতামূলক শিক্ষা নেয় সেই বিষয়ে আলোকপাত করা হলো। তার আগে এই যখন এই 2001-এর মিশন সর্বশিক্ষা মিশন অভিযানটি হয়েছিল, তার আগে একটু ভালো করে লক্ষ্য করো, 1988 খ্রিস্টাব্দে যে মিশন করা হয়েছিল সেটা হচ্ছে রাষ্ট্রীয় সাক্ষরতা অভিযান।
তো সেটা করার উদ্দেশ্যই হয়েছিল যে 15 থেকে 35 বছর পর্যন্ত বয়স্করা লোকেরা যাতে শিক্ষা নিতে পারে এবং সাক্ষর যাতে অক্ষর জ্ঞান তাদের মধ্যে হয়, এবং পরবর্তীকালে 2001-এ লক্ষ্য করো, 2001-এ কি করা হলো, 2001-এ সকল সকলের জন্য, বিশেষ করে 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের জন্য, প্রত্যেকের জন্য শিক্ষাটাকে কি করা বাধ্যতামূলক করা হলো, যাতে করে এই 2001-এর যে শিশুরা, যাদের অভিভাবক এই 15 থেকে 35 বছর বয়সের মধ্যে যারা পড়ছে, সেই অভিভাবকরা শিক্ষার গুরুত্ব বুঝতে পারে, শিক্ষার গুরুত্বটা বুঝে তাদের প্রত্যেকটা শিশুকে যাতে বিদ্যালয়ে পাঠাতে পারে, সেই বিষয়ে আলোকপাত করা হলো। নেক্সট আমরা তাহলে এখানে দুটো ইন্ডিকেটরস ফুলফিল হলো, একটা হচ্ছে গ্রোস এনরোলমেন্ট একদিকে যেমন বেড়ে গেল, অন্যদিকে স্কুলিং ইয়ার অর্থাৎ বাচ্চারা বেশি সময় ধরে স্কুলে স্কুলে পড়াশোনা করলো। অর্থাৎ প্রথমে যে অবস্থাটা হয়েছিল যে বাচ্চার বেশি করে স্কুলে ইনভলভমেন্ট হয়েছিল, কিন্তু হয়তো কেউ ক্লাস 3 বা কেউ 4 বা কেউ ক্লাস 1 এসব পরে পড়াশোনা ছেড়ে দিত। কিন্তু যখন এই মিড ডে মিল স্কিম অথবা এই কম্পালসারি এডুকেশন ফর অল নিয়ে আসা হলো, তখন কিন্তু গ্রোস এনরোলমেন্ট একদিকে বাড়ার সঙ্গে সঙ্গে স্কুলিং ইয়ারটাও বেড়ে গেল। নেক্সট আমরা আলোচনা করব হেলথ। হেলথে 1990 খ্রিস্টাব্দে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে বলা হয়েছিল লাইফ এক্সপেক্টেন্সির কথা, অর্থাৎ আয়ুষ্কালের কথা বলা হয়েছিল। অনুরূপভাবে মাল্টি পভার্টি ইন্ডেক্সের ক্ষেত্রে কি করা হলো, চাইল্ড ডেথ রেট অর্থাৎ ইনফ্যান্ট মর্টালিটি রেটটা দিকে দৃষ্টিপাত করা হলো, তার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাগুলো ম্যালনিউট্রিশনে যাতে না ভোগে, অর্থাৎ অপুষ্টিতে যাতে না ভোগে, সেই বিষয়েও কিন্তু আলোকপাত করা হয়েছিল। এবার নেক্সট আমরা ইন্ডিকেটর আসবো স্ট্যান্ডার্ড অফ লিভিং। এখানে 1990-এর যে স্ট্যান্ডার্ড অফ লিভিং এর কথা বলা হয়েছিল, কি বলা হয়েছে, গ্রোস ডোমেস্টিক পার ক্যাপিটার কথা হয়েছিল, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট কতটা তার কথা বলা হয়েছিল। কিন্তু 2010-এ যে মাল্টি পভার্টি ইন্ডেক্স নিয়ে আসা হয়েছিল, সেখানে আমরা 6টা ইন্ডিকেটর লক্ষ্য করছি। একটা হচ্ছে ফুয়েল, ফ্লোর, ইলেকট্রিসিটি, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট এবং অ্যাসেটস এর কথা বলা হয়েছে। এখানে আমরা যদি ফুয়েলের কথা ভাবি, তাহলে যে মানুষের একটা স্ট্যান্ডার্ড লিভিংটা ডিফেন্ড করবে, সেখানে কি ধরনের ইন্ধন রয়েছে, অর্থাৎ কি ধরনের ফুয়েল রয়েছে। এখন আমরা যদি গ্রামের দিকে দেখি, আমরা যদি এই তাহলে কি গ্রামে বেশিরভাগ আমরা যে এই উজ্জ্বলা যে যোজনা রয়েছে, সেই উজ্জ্বলা যোজনার আগে যদি আমরা আলোকপাত করি, তাহলে দেখবো কি বেশিরভাগ গ্রামাঞ্চলে কি হতো, জ্বালানি কাঠে রান্না হতো। কিন্তু পরবর্তীকালে কি করা হলো যে এই জ্বালানি কাঠে যদি রান্না হয়, একদিকে যিনি বা যে রান্না করছেন ওনার শারীরিক বিভিন্ন রকম অসুবিধা দেখা দেয়। তার ফলে কি করা হলো, তার ফলে করা হলো কি, যাতে আহ এই আহ, সবাই যাতে উজ্জ্বলা যোজনার গ্যাস দিয়ে রান্না করতে পারে তার ব্যবস্থা করা হলো। তার ফলে অনেকটাই শারীরিক দিক দিয়ে, বিশেষ করে যারা মহিলা যারা রান্না করতেন, তারা কি হলো, শারীরিক দিক দিয়ে বিভিন্ন যে জ্বালানি কাঠে রান্না করার ফলে যে অসুবিধাগুলো, সেই অসুবিধা থেকে কিছুটা মুক্তি পেল। অন্যদিকে যে ইন্ডিকেটরটা ব্যবহার করা হচ্ছে ফ্লো, অর্থাৎ কি ধরনের সেখানকার ফ্লোরটা, তার উপর ডিপেন্ড করছে যে সে মাটির ফ্লোরে থাকছে, নাকি পাকা ফ্লোরে থাকছে, নাকি মার্বেল দেওয়া ফ্লোরে থাকছে, তার উপর স্ট্যান্ডার্ড অফ লিভিংটা ডিপেন্ড করছে। নেক্সট ইলেকট্রিসিটি, আর একটা অন্যতম ইন্ডিকেটর উপাদান হচ্ছে ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটিটা আমরা যদি শহর এবং গ্রামের মধ্যে দেখি, কোনো একটা জায়গায় শহরে দেখবো যে যতটা পরিমাণ সেখানে ইলেকট্রিসিটিটা যায় কোনো একটা গ্রামে, কোনো একটা বড় শহরে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে যে পরিমাণ ইলেকট্রিসিটি সেখানে আহ বদ্ধ থাকে, কোনো একটা সময় তো লোডশেডিং হলো, তার যা সময়সীমা, কোনো কোনো গ্রামে সেই সময়সীমাটা ধরে সেখানে ইলেকট্রিসিটিটা দেওয়া হয়। বিষয়টি একটু বুঝতে পারলে কি বললাম, হচ্ছে কোনো গ্রামে আমরা যতটা ইলেকট্রিসিটি দেখি, যতটা আমরা বিদ্যুৎ পাই, কোনোটা শহরে যতটা না বিদ্যুৎ সেখানে যায়, কোনো একটা
গ্রামের মধ্যে ততটা পরিমাণ সেই সময় ধরে সেখানে বিদ্যুতের থাকে। আছে তো সেরকম গ্রাম আছে কি নেই? নিশ্চয়ই আছে। এরকম অনেক গ্রাম আছে যেখানে সারাদিনে হয়তো 2-3 ঘন্টা মাত্র বিদ্যুৎ থাকে, কিন্তু আমরা কোনো শহর যদি লক্ষ্য করি তাহলে দেখি হয়তো সেখানে বিদ্যুৎ সারাদিনে 1-2 ঘন্টা সেখানে বিদ্যুৎ থাকে না। তাহলে ইলেকট্রিসিটিটার উপর ডিপেন্ড করছে সেখানকার জনগণের কিরকম স্ট্যান্ডার্ড অফ লিভিং, তারা কিরকম ভাবে সেখানে জীবনযাপন করছে, তার বা জীবন ধারণ নির্ধারণ করছে সেই বিষয়টি। এবার ড্রিঙ্কিং ওয়াটার, যেটা আমাদের বাঁকুড়া একটা অন্যতম সমস্যা, সেই ড্রিঙ্কিং ওয়াটার। তো এই ড্রিঙ্কিং ওয়াটার সর্বত্র বাঁকুড়ে পাওয়া যায় না, তার ফলে এখানকার জীবন স্ট্যান্ডার্ড অফ লিভিংটাও একটু মানটাও কি গ্রামের দিকে কমে গেছে। কারণ সেখানকার অনেক বাঁকুড়া অনেক এমন জায়গা রয়েছে যেখানে কি করা হয়, অনেক দূর থেকে গিয়ে পানীয় জল বহন করে আনা হয়। এবার নেক্সট হচ্ছে টয়লেট। এটা আর একটা অন্যতম, টয়লেট এটা হচ্ছে অন্যতম আর একটা ইন্ডিকেটরস। অর্থাৎ আহ, এই বিষয়টি যদি আমরা বাঁকুড়ার পরিপ্রেক্ষিতে আলোচনা করি তাহলে দেখব যে বাঁকুড়াতে এই টয়লেট বিষয়টি এখনো কিন্তু গ্রামগঞ্জে সঠিকভাবে সেখানকার লোকেরা মানে গড়ে উঠতে বা গড়ে তুলতে পারেনি। কারণ অনেকেই এখনো টয়লেট সে মাঠে ঘাটে গিয়ে ব্যবহার করে। তাহলে সেখানকার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কিরকম, কি পর্যায়ে দাঁড়ালো? এবার নেক্সট হচ্ছে অ্যাসেট। তো সেই দেশের জনগণের কি কি পরিমাণে বা কি ধরনের অ্যাসেট রয়েছে তার উপর সেখানকার জনগণের জীবনধারাটা কিরকম হবে সেটা নির্ভর করছে। আমরা যদি মাল্টি পভার্টি ইন্ডেক্স বা 2010-এর ইন্ডেক্সটা দেখি, এখানে আমরা 10টা ইন্ডিকেটর দেখবো। একটা হচ্ছে গ্রোস এনরোলমেন্ট রেশিও, স্কুলিং ওয়ার্ড নাম্বার 2, চাইল্ড ডেথ রেট নাম্বার 3, ম্যালনিউট্রিশন 4, আর এখানে রয়েছে 6টি। তাহলে 6-4-10টি, এই 10টি ইন্ডিকেটর নিয়ে 2010-এ মাল্টি পভার্টি ইন্ডেক্সটি তৈরি করা হয়েছিল বা ফ্রেম করা হয়েছিল। এই ফ্রেমের উপর ডিপেন্ড করে কোনোটা দেশের সে কতটা আর্থিক সমৃদ্ধি হয়েছে, কতটা আর্থিকভাবে ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্ট গুলো আলোচনা করা হয়। আজকে এই পর্যন্ত। এর পরবর্তী ক্লাসে আমরা এসডিআই নিয়ে আলোচনা, বেশি করে এসডিআই নিয়ে আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে যে অর্থনৈতিক যে ইন্ডিকেটর গুলো রয়েছে সেই ইন্ডিকেটর গুলো নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে? কারো কি কোনো কোনো জায়গায় কোনো হুম। বুঝতে অসুবিধা হলো?